তাহলে চেন্নাইয়ের অবস্থাও তো এখন মুম্বাই আর হায়দ্রাবাদের মতোই হয়ে গেল। প্রথম 5 ম্যাচের মধ্যে মাত্র এক জয়ের পরিবর্তে তাদের 4টা ম্যাচে হার হজম করতে হলো। মানে এই 3 দলের এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে করে আইপিএলের পরবর্তী অংশে এরা যদি অলৌকিক কিছু করে দেখাতে না পারে, তাহলে মানে এদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা আমি প্রায় দেখছি না, সেটা বলাই চলে। অথচ পাঞ্জাবকে কিন্তু এদিন হারানোর একাধিক সুযোগ পেয়েছিল চেন্নাই, কিন্তু সেই সুযোগগুলো তাদের ব্যাটার কিংবা বোলাররা কেউই ঠিকভাবে কাজে লাগাতে না পারানোর জন্যই দিন শেষে পাঞ্জাবের কাছে চেন্নাইকে ম্যাচটা হেরে যেতে হলো 18 রানের ব্যবধানে। তো এদিন পাঞ্জাব আর চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এদিন পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টস দিতে সবাইকে চমকে দিয়ে তিনি ওই জায়গায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো পাঞ্জাবের ইনিংসের শুরুটা মানে তাদের প্রথম ওভারটা দারুণ গেছিল, তাদের ওই ওপেনার প্রিয়ান সারিয়া 2টা চোখ ধাঁধানো ছক্কা মেরে শুরু করলেও এর ঠিক ভেরি নেক্সট ওভার থেকেই পাঞ্জাবের ব্যাটিং কোল্যাপস শুরু হয়। তাদের ওই ইনফর্ম ওপেনার ওই প্রভ সিমরান সিংকে ওই জায়গায় ফিরিয়ে দেন ওই মুকেশ চৌধুরী, আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই খলিল আহমেদ তুলে নেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের উইকেটটা, মানে যেটা এই আর কি মানে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় উইকেট বলা চলে। আর এরপর খলিল আহমেদ তার ঠিক ভেরি নেক্সট ওভারে এসে তুলে নেন মার্কাস স্টয়নিসের উইকেট, মানে প্রথম পাওয়ার প্লের মধ্যে ওই জায়গায় 3টা উইকেট খুঁয়ে কিন্তু তখন পাঞ্জাব বেশ কিছুটা ব্যাকফুটে চলে যায়। 5 ওভারে তাদের স্কোরটা থাকে 3 উইকেটে 54। এরপর ওই পাওয়ার প্লে লাস্ট ওভারে রবিচন্দ্রন অশ্বিন বল করতে আসেন, কিন্তু ওই অশ্বিনকে ওই পার্টিকুলার ওভারটায় পিটিয়ে মানে এই প্রিয়ান সারিয়া আর নেহাল ওয়াধেরা একবারে 21টা রান তুলে নেন, যার ফলে প্রথম পাওয়ার প্লেতে ওই জায়গায় পাঞ্জাব শেষ করে 3 উইকেটে 75 এই অবস্থায়। তো 3টা উইকেট চলে গেলেও তাদের রানটা কিন্তু যথেষ্ট হেলদি ছিল। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসের 8ম ওভারে ওই রবিচন্দ্রন অশ্বিন একটা দারুণ কামব্যাক করেন, ওই পার্টিকুলার ওভারটায় তিনি জোড়া ব্রেক থ্রু দেন, প্রথমে নেহাল ওয়াধেরাকে ফেরান আর তার ঠিক 2 বল পরেই ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। তো 8 ওভারে পাঞ্জাবের স্কোরটা তখন হয়ে যায় অল অফ আ সাডেন 5 উইকেটে 83। তো রান ওই জায়গায় ঠিকঠাক থাকলেও 5টা উইকেট যা আর কি চলে গেছিলো পাঞ্জাবের, ওখানে কিন্তু তারা মানে বেশ আর কি ম্যাচে অনেকটাই ব্যাকফুটে চলে গেছিলো। কিন্তু ওই জায়গায় 6ষ্ঠ উইকেটে ওই নতুন ক্রিজে আসা শশাঙ্ক সিং আর ওই তাদের ওপেনার প্রিয়ান সারিয়ার মধ্যে একটা আর কি ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে 71 রানের। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু পাঞ্জাব ওই ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করে। প্রিয়ান সারিয়ার কথা বলতে হবে, তিনি মানে উইকেট যতই পড়ছিল না কেন, তিনি কিন্তু এক পাশ থেকে বেশ ওই চালিয়ে খেলে আর কি মানে রানটা বের করতে থাকছিলেন। তো ওই জায়গায় আমার মনে আছে ওই মাত্র 19 বলে তিনি নিজের 50টা কমপ্লিট করেছিলেন এদিন, বিধ্বংসী ব্যাটিং করেছেন। আর অপরদিকে শশাঙ্ক সিং ইনিংসের শুরু থেকে তাকে ওই জায়গায় বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন উইকেটের এক পাশ থেকে, মানে যে কাজটা মানে ওপরের দিকের ব্যাটাররা কেউই করতে পারেনি। তো ওই জায়গায় প্রথম 10 ওভার শেষেও পাঞ্জাবের স্কোরটা ছিল 5 উইকেটে 94। আর এরপর ইনিংসের 13 নম্বর ওভারে ওই পাথি রানাকে একটা বাউন্ডারি মেরে প্রিয়ান সারিয়া তার আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন মাত্র 39 বলে। দারুণ একটা অ্যাচিভমেন্ট, সেটা তো বলাই চলে। আর ওই জায়গায় আর কি সেঞ্চুরি পরপরই মানে তার ঠিক ভেরি নেক্সট ওভারেই নূর আহমেদ ফিরিয়ে দেন এই ডেঞ্জারাস প্রিয়ান সারিয়াকে। তো ওই জায়গায় তখন পাঞ্জাবের স্কোরটা হয়ে যায় 6 উইকেটে 154। তো এরপর ক্রিজে নতুন আসা মার্কো ইয়ানসান আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া শশাঙ্ক সিং এর মধ্যে এই 7ম উইকেটে আবার একটা 65 রানের জুটি গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু ওই জায়গায় পাঞ্জাব মানে বেশ একটা লড়াকু পজিশনে পৌঁছে যায়। লড়াকু কি বলছি, মানে 200 পেরিয়ে তাদের স্কোরটা ওই 219-এ চলে যায়। শশাঙ্ক সিং একটা মানে দারুণ বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেছেন, 36 বলে 52 রানের একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করেছেন। যখন যেরকম সিচুয়েশনের প্রয়োজন পড়েছে সেই ওয়াইজ তিনি কিন্তু ওই জায়গায় মানে পারফেক্টলি ইনিংসটা ডেলিভার করেছেন। আর মার্কো ইয়ানসানও 34 রানের একটা বেশ ভালো ক্যামিও খেলে ওই জায়গায় পাঞ্জাবকে পৌঁছে দেন 6 উইকেটে 219 এই অবস্থায়। তো 220 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে চেন্নাইয়ের শুরুটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। তাদের 2 ওপেনার ওই ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্র এই 2 নিউজিল্যান্ডার কিন্তু দারুণ একটা স্টার্ট এনে দিয়েছিল ওই জায়গায়। মানে পাওয়ার প্লেটা ওই জায়গায় তারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে 59 রান তুলে ফেলেছিল, কোনো উইকেট এদিন চেন্নাই খোয়ায়নি, যেটা খুবই একটা বড় মানে অ্যাচিভমেন্ট ছিল তাদের জন্য। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারে গ্লেন ম্যাক্সওয়েল যখন বল করতে আসেন ওই জায়গায় কি মানে রাচিন রবীন্দ্র তাকে স্টেপ আউট করে একটা বড় শট খেলতে গিয়ে তিনি স্টাম্প হয়ে যান। তো ওই জায়গায় চেন্নাইয়ের ওপেনিং জুটিটা ভেঙে যায়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই লকি ফার্গুসন অ্যাটাকে এসে তুলে নেন চেন্নাইয়ের এই ব্যাটিং লাইন আপে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেটটা। তো ঋতুরাজ মাত্র 1 রান করে এদিন প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন। তো পরপর 2 ওভারে 2 উইকেট খুঁয়ে কিন্তু তখন চেন্নাই বেশ কিছুটা চাপে পড়ে গেছিল। আর এরপর ওই আর কি 4th উইকেটে শিবম দুবে আর ডেভন কনওয়ের মধ্যে আবার একটা ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে 89 রানের। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু ওই জায়গায় চেন্নাই মানে ম্যাচে বেশ আবার ভালোভাবে ফিরে আসে। তখন তারা কিন্তু জয়ের একটা ভালো চান্সও ক্রিয়েট করেছিল। তো প্রথম 10 ওভারেও কিন্তু চেন্নাই স্কোরটা ছিল 2 উইকেটে 91। তো পাঞ্জাবের সাথে কিন্তু খুব একটা তফাৎ ছিল না, মানে বেশ সমানে সমানে এগোচ্ছিল বলা চলে। 14 ওভার শেষেও চেন্নাই স্কোরটা ছিল 2 উইকেটে 139, মানে হিসাব মতো শেষ 6 ওভারে মানে 36 বলে তাদের প্রয়োজন ছিল 81 রান। হাতে যখন আপনার 8টা উইকেট রয়েছে, এটা তো মডার্ন ডে টি20 ক্রিকেটে ভেরি মাচ পসিবল। কিন্তু এই জায়গা থেকেই আর কি চেন্নাইয়ের ওই ইনিংসটা কিছুটা মন্থর হয়ে যায়। মানে ওই জায়গায় তখন ব্যাটে বলে ঠিকভাবে কেউই কানেক্ট করতে পারছিল না ওই শিবম দুবে কিংবা ডেভন কনওয়ে। এরপর শিবম দুবে যখন আউট হয়ে যান তখন চেন্নাই স্কোরটা ছিল ওই 3 উইকেটে 151। তখনও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ওই 25 বলে 69 রানের মতো, মানে একটু আর কি ডিফিকাল্ট হয়ে গেল। এটাও কিন্তু আর কি তোলা যায়, সেটা কিন্তু বলাই বাহুল্য।
তো এরপর আর কি মানে 5 নম্বরে এদিন মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে এসেছিলেন। তো ধোনি কিন্তু এদিন মানে তিনটা ছক্কা মেরে তিনি কিন্তু একটা বেশ পজিটিভ ইনিংস খেলেছেন বলা চলে। আর ডেভন কনয় অপরদিকে তিনি শেষের দিকে গিয়ে ব্যাটে বলে একেবারেই কানেক্ট করতে পারছিলেন না বলে ওই 18 নম্বর ওভারে তাকে ওই জায়গায় রিটায়ার্ড আউট করে তুলে নেন সিএসকে টিম ম্যানেজমেন্ট। আর এরপর ওই রবীন্দ্র জাডেজা ক্রিজে এলো, মানে সেটা আর কি মানে ওই স্ট্র্যাটেজিটা একবারই খাটেনি, মানে তার আগেই কিন্তু চেন্নাই ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে গেছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। ওই জায়গায় আর কি লাস্ট ওভারেও চেন্নাইয়ের তখন জয়ের জন্য 28 রানের প্রয়োজন ছিল, ক্রিজে তখন মহেন্দ্র সিং ধোনি ছিল বলেই আর কি একটু আশাটা আর কি সবাই করছিল। কিন্তু ওই পার্টিকুলার ওভারের প্রথম ডেলিভারিতে ইয়াশ ঠাকুর যখন ধোনিকে ফিরিয়ে দেন ওই ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে, তখনই চেন্নাইয়ের জয়ের আশাটা পুরোপুরি ওই জায়গায় ধূলিসাৎ হয়ে যায়। এরপর জাডেজা লাস্ট ওভারে একটা ছক্কা মারলো, ওই জায়গায় চেন্নাইয়ের ওই হারের ব্যবধানটা তিনি জাস্ট কমান, মানে শেষ ম্যাচ চেন্নাই 201 তুলতে সক্ষম হয়, আর যার ফলে পাঞ্জাবের কাছে তারা ম্যাচটা হেরে গেল 18 রানের ব্যবধানে। তো এবার প্রশ্ন আসতে পারে এই পাঞ্জাব আর চেন্নাই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা এই জায়গায় ডেফিনেটলি প্রথমেই বলতে হবে ওই প্রিয়ান সারিয়ার 103 রানের ওই ব্রিলিয়ান্ট ইনিংসটা, যখন সব ব্যাটার ওই জায়গায় এক এক করে নিজেদের উইকেটগুলো ছুড়ে দিয়ে আসছেন, প্রিয়ান সারিয়া কিন্তু উইকেটের এক পাশ আগলে রেখে তিনি যেমন ওই জায়গায় মানে নিজেও বড় বড় শট খেলেছেন, দলের স্কোরটাকেও আর কি বাড়িয়ে নিয়েছেন, তেমনি অপরদিকে নিজের ব্যক্তিগত রানটাকেও বাড়িয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই মানে পাঞ্জাব যে আর কি 219 তুললো দিন শেষে, তাতে প্রিয়ান সারিয়ার এই 103 রানের ইনিংসটা কিন্তু অনেক এক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করেছে। তো ডেফিনেটলি প্রিয়ান সারিয়ার এই 103 রানের ইনিংসটা টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই প্রিয়ান সারিয়া আর ওই শশাঙ্ক সিংয়ের মধ্যে ষষ্ঠ উইকেটে যে পার্টনারশিপটা গড়ে উঠলো 71 রানের, মানে ব্যাটিং বিপর্যয়টা যেটা হয়ে গেছিলো প্রথম 8 ওভারের মধ্যেই, ওইটাকে তো বেশ ভালোভাবে সামাল দিয়েছিল এই পার্টনারশিপটা। তো ডেফিনেটলি এটাও কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা প্রিয়ান সারিয়ার উইকেটটা যখন চলে গেছিলো তখনও কিন্তু তাদের ইনিংসে মানে 6 ওভার মতো বাকি ছিল, তো ওই জায়গাতেও মানে আর একটা উইকেট চলে গেলে কিন্তু পাঞ্জাবের আবারও শেষের দিকে গিয়ে ব্যাটিং কোল্যাপস হয়ে যেত, কারণ পরবর্তীতে আর কোনো প্রপার ব্যাটার ছিল না। কিন্তু ওই জায়গায় শশাঙ্ক সিং আর মার্কো ইয়ানসেনের মধ্যে যে 65 রানের অপরাজিত পার্টনারশিপটা গড়ে উঠলো, এটার জন্যই আর কি পাঞ্জাব ওই জায়গায় 200+ টোটাল তুলে মানে ওই তাদের স্কোরটাকে নিয়ে গেল 219-এ, মানে যেটা চেন্নাইয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তো এই আর কি পার্টনারশিপটাও মানে তাদের 65 রানের জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই চেন্নাইয়ের মানে ইনিংসের ওই মাঝের এক ফেজটায় মানে তারা ওই জায়গায় টানা 24টা বল মানে প্রায় 4টা ওভারই বলতে গেলে মানে কোনো বাউন্ডারি ওই জায়গায় নেগোশিয়েট করতে পারেনি। ওই যে আমি বলছিলাম শিবম দুবে আর ডেভন কনয় মানে মিডিল ফেজটায় তারা বেশ স্ট্রাগল করছিল, ওই জায়গাতেই আর কি টানা 4 ওভার মানে 24 বলে যে একটা দল ওই জায়গায় বাউন্ডারি নেগোশিয়েট করতে পারবে না ওই 220 চেস করতে গিয়ে, এটাও তো ডেফিনেটলি ওই টিমটাকে আর কি অনেকটাই ব্যাকফুটে ঠেলে দেবে। তো এই ঘটনাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার অবশ্যই হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই পাঞ্জাব আর চেন্নাই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই পাঞ্জাবের ইনিংসের 12 নম্বর ওভারে প্রিয়ান সারিয়া একটা ক্যাচের খুব ভালো সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই পাঞ্জাবের ইনিংসের 12 নম্বর ওভারে যখন রবিচন্দ্রন অশ্বিন বল করছিলেন, প্রিয়ান সারিয়া কিন্তু তাকে একটা বড় শট খেলতে গিয়ে ক্যাচের একটা খুব ইজি চান্স দিয়ে দিয়েছিলেন। তো ওই জায়গায় আমি বলবো বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা মুকেশ চৌধুরী ক্যাচটা ধরেও ফেলেছিলেন, কিন্তু শেষমেশ মানে ক্যাচটা ধরে তিনি ওই জায়গায় মানে পাটা বাউন্ডারি রোপে ঠেকে যায়, যার ফলে ওইটা আর কি ছক্কা হয়ে যায়। তো ওই জায়গায় প্রিয়ান সারিয়াকে যদি ওই মুহূর্তে ফেরাতে পারতো চেন্নাই সুপার কিংস, তাহলে তখন পাঞ্জাবের স্কোরটা ছিল মাত্র 114, প্রিয়ান সারিয়া নিজেও কিন্তু তখন 73 রানে ব্যাটিং করছিলেন। আর যে প্রিয়ান সারিয়া কিন্তু দিন শেষে আর কি চলে গেল 103 রানে, আর পাঞ্জাব মানে তিনি যখন আউট হয়েছিলেন তখন পাঞ্জাবের ওই জায়গায় মানে স্কোরটা ছিল 154, মানে ওই ঘটনার পর থেকে পাঞ্জাবের স্কোর কার্ডে আরও 40টা রান যোগ হলো, প্রিয়ান সারিয়া নিজের খাতাতেও 30টা রান যোগ করে ফেলে। তো আমার মনে হয় মুকেশ চৌধুরী যদি একটু ঠিকভাবে জাজ করে যদি ওই ক্যাচটা প্রপারলি ধরতে পারতেন, ওই সময় যদি আর কি প্রিয়ান সারিয়াকে ফেরানো যেত, তাহলে কিন্তু চেন্নাই ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার একাধিক থাকা সত্ত্বেও ওই মুকেশ চৌধুরী প্রিয়ান সারিয়ার ওই ক্যাচটা পার্টিকুলারলি ধরতে না পারাটাই এই পাঞ্জাব আর চেন্নাই ম্যাচের আমার কাছে আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।